নিজের বিয়ে করা বউয়ের ওপর এই লোকটা এতটাই বিরক্ত যে তাকে সাহায্য করতে সে তার বউয়ের জন্য একটা বয়ফ্রেন্ড ভাড়া করে আনে। তবে স্ত্রীকে নতুন বয়ফ্রেন্ড দেওয়ার পরিণতি যে কতটা খারাপ হবে সেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। গল্পের শুরুটা একটা কোরিয়ান মেয়ে জাংকে দেখিয়ে, তবে কোরিয়ান হলেও সে মূলত জাপানে এসেছিল একটা কাজে, আর জাপানের একটা রেস্টুরেন্টে বসে সে বেশ মজা করে খাবার খাচ্ছে। তবে কিছুক্ষণ পরেই সেখানে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়, আর জাং অনেক ভয় পেয়ে তার টেবিলের নিচে লুকিয়ে পড়তে যায়। কিন্তু সেখানে থাকা অন্য সবাই একদমই স্বাভাবিকভাবে আছে, যেন কিছুই হয়নি। কারণ জাপানে ভূমিকম্প হওয়াটা স্বাভাবিক, তাই জাপানিরা এখন আর ভূমিকম্প এলে ভয় পায় না। কিন্তু জাং তো কোরিয়ান, আর কোরিয়ায় এমন ভূমিকম্প খুব কমই হয়। তাই সে ঘাবড়ে গিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, আর দৌড়াতে দৌড়াতে লি নামের একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। লি মূলত এই ভূমিকম্পের সময় তার ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিল। তো লি তাকে উঠিয়ে বলে, তুমি কি কোরিয়ান? চলো তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। তো এরপরেই লি জাংকে নিয়ে একটা জাপানিজ ওল্ড হাউসে যায়। আর এই বাড়িগুলো অনেক বেশি মাত্রায় ভূমিকম্প সহনশীল, মানে ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তো সেখানে তাদের দুজনের কথাবার্তা হয়। এক পর্যায়ে জাং বলে, আমি জাপানে এসেছিলাম ওদের কুম্ফু শিখতে। আর ঠিক তখনই লিয়ের ফোন ভাইব্রেট হয়, আর জাং মনে করে আবারও ভূমিকম্প শুরু হয়েছে। তাই তারা দুজনে আবারও টেবিলের নিচে ঢুকে যায়। কিন্তু এই প্রথম দেখাতেই গল্পের নায়ক লি নায়িকা জাং এর সরলতা আর সৌন্দর্যে প্রেমে পড়ে যায়। তো এরপর লি জাংকে লাঞ্চের জন্য ইনভাইট করে, আর তারা একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা শেষে অনেক এনজয় করতে থাকে, একে অপরের সাথে সময় কাটায় এবং রিলেশনশিপেও চলে যায়। আর ফাইনালি একদিন তারা রাতেও একসাথে সময় কাটাতে থাকে। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। জাং যেমন গিয়েছিল কুম্ফু শিখতে জাপানে, তেমনি লি গিয়েছিল তার অফিসের কাজে জাপানে। মানে তারা দুজনেই হচ্ছে কোরিয়ান। তো ফাইনালি তারা কোরিয়ায় ফিরে এসে বিয়ে করে নেয়। আর আজকে তাদের বিয়ে হয়েছে প্রায় 7 বছর পার হয়ে গিয়েছে। কিন্তু এখন তাদের সেই সুন্দর সম্পর্কটা আর নেই। তাদের মধ্যে এখন প্রচুর ঝগড়া হয়, কারণ জাং মানে আমাদের নায়িকা অনেক বদলে গিয়েছে। সে সবসময় লির সাথে ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে, ছোটখাটো ব্যাপারে অনেক ড্রামা করে। আর সে যে শুধুমাত্র লির সাথে ঝগড়া করে এমনটা নয়, সকালবেলা যে নিউজ পেপার দিতে আসে তার সাথেও ঝগড়া করে। এমনকি লি একটু বাথরুমে গিয়ে মনের সুখে টয়লেট করবে সেই সুযোগটাও নেই। ওখানেও জাং ঝগড়া করার জন্য চলে যায়। আর যদি কেউ বলে যে তোমাদের বাচ্চা হয় না কেন, 7 বছর হয়ে গিয়েছে, তাহলে তো জাং তার উপর অনেক রেগে যায়। তো এইসব জিনিস বেচারা লির সহ্য করা সম্ভব হচ্ছিল না, কিন্তু সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো ফাইনালি লি সিদ্ধান্ত নেয় যে জাংকে ডিভোর্স দেবে, কিন্তু জাংকে ডিভোর্সের কথা বলারও সাহস নেই তার। তো একদিন লি যখন অফিসে ছিল তখন ওর অফিসে বলাবলি হয় যে অন্য একটা শহরে তাদের একটা জব পোস্ট খালি হয়েছে, যেখানে এখান থেকে একজন লোককে পাঠানো হবে। তো লি তখন ভাবতে থাকে এটাই সুযোগ, আমার বউয়ের কাছ থেকে ছাড়া পেয়ে আমি দূরে চলে যাব, আমি ওই শহরে কাজে চলে যাব। কিন্তু লি যখন ওই পোস্ট নেওয়ার জন্য দাঁড়ায়, সেখানে দেখা যায় আরেকজন এই পোস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছে, কারণ তার বউ নাকি ওই জায়গাতেই। তো তারা দুজনে ট্রান্সফারের জন্য বসকে রিকোয়েস্ট করতে থাকে। কিন্তু লি তার বসকে এমন পাম্পটি দেয় যে বস তার কথা শুনে একেবারে গলে গিয়ে ফাইনালি লিকে ওই পোস্টের জন্য সিলেক্ট করে নেয়। তো ওই দিন রাতে লি তার ওয়াইফকে নিয়ে ডিনারে যায় এবং বলে, আমাকে চাকরির জন্য অন্য শহরে ট্রান্সফার করা হচ্ছে, আমাকে সেখানে যেতে হবে। তবে কোনো সমস্যা নেই, তুমি সেখানে গিয়ে মাসে একবার আমার সাথে দেখা করতে পারবে। তো এরপর তারা দুজন যখন বাসায় আসে তখন জাং লিয়ের সাথে রোমান্টিক হতে চায়, কিন্তু লি ডিরেক্ট মানা করে দেয়। তখন জাং বলে, তুমি যদি রোমান্স না করো তাহলে কিন্তু আমি প্রতিদিন সেখানে চলে যাব তোমাকে বিরক্ত করতে। আর কথা শুনে লি অনিচ্ছা সত্ত্বেও জাংয়ের সাথে অনেকক্ষণ ধরে রোমান্স করে। তো যাই হোক, ফাইনালি লিয়ের ট্রান্সফার হয়ে যায়, মানে ফাইনালি সে মুক্ত হয়ে গিয়েছে। আর ওই নতুন শহরে গিয়ে সে তার কলেজের পুরনো বান্ধবীর সঙ্গেও খুঁজে পায়, যে কিনা একটা রেডিও স্টেশনে কাজ করে। তো সারাদিন ওই বান্ধবীর সাথে বেশ মজা করে লি রাতে বাড়ি ফিরে দেখে সেখানে তার স্ত্রী এখানেও এসে হাজির, আর এখন সে তার জন্য খাবার তৈরি করছে। এটা দেখে বেচারা লি বেশ হতাশ হয়ে যায়। এতদূর এসেও তার স্ত্রীর আর তার হাতের রান্না থেকে রক্ষা পেল না। তো পরের দিন অফিসে লিয়ের বস তাকে জানায় আজকে রাতে নতুন কর্মীদের একটা ওয়েলকাম পার্টি করা হবে, আর সেখানে সবাই সবার স্ত্রীকে নিয়ে আসবে। তবে লির এই কথা শুনে মন খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে তার স্ত্রীকে রেখে সে একাই পার্টিতে যাবে। তবে রাতে লি জাংকে ওই পার্টির কথা জানায়, আর পার্টির কথা শুনে জাং তো অনেক খুশি। কিন্তু লি তখন শয়তানি করে, জাং যেখান দিয়ে চলাফেরা করছে সেখানে সাবানে পানি ঢেলে দেয়। আর একটু পরেই জাং পা পিছলে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। লি তো এবার মহা খুশি, একাই পার্টিতে চলে যাবে এবং বলে আসলে আমার স্ত্রী অসুস্থ, তাই সে আসতে পারেনি। কিন্তু তখনই দেখা যায় জাং ওই ব্যথা পাওয়া পা নিয়েই পার্টিতে চলে এসেছে, আর তাকে দেখে লিয়ের তো একেবারে অবস্থা টাইট। এদিকে জাং এসে সবার সাথে পরিচিত হয়, আর কথা প্রসঙ্গে সবাই জানতে পারে লি আর জাং এর বিয়ের 7 বছর হলেও তাদের কোনো বাচ্চা নেই। তো এই নিয়ে সেখানকার সবাই জাংকে আজে বাজে কথা বলতে থাকে। তারা বলে যে এখনো বাচ্চা নেও নাই নাকি হচ্ছে না, আর এত মেকআপ করেছো কেন। তো এইসব কথায় জাং খুব বেশি রেগে যায় এবং জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে। তো এটা দেখে লি তাড়াতাড়ি ট্যাক্সি করে বউকে বাড়িতে নিয়ে আসতে লাগে,
কিন্তু রাস্তায় সে ট্যাক্সি ড্রাইভারের সাথেও ঝগড়া করতে শুরু করে দেয়। তো যাই হোক, এরপর জাং রেগে মেগে ট্যাক্সি থেকে নেমে নিজে পায়ে হেঁটে বাড়িতে যাওয়ার জন্য ওই মাঝরাতে হাঁটা শুরু করে দেয়। তবে জাং যখন যাচ্ছিল তখন দেখে তাদের বাড়ির কাছের এক প্রতিবেশী, যার নাম হচ্ছে শানকি, সে সুইসাইড করার মতো ছাদের কিনারে দাঁড়িয়ে আছে। তবে সে আসলে সুইসাইড করার জন্য নয়, বরং এমনি সেখানে গিয়েছিল। কিন্তু জাং এটা দেখে ভয় পেয়ে পুলিশে কল করে। তারপরে সেখানে পুলিশ এসে শানকির সাথে জাংকেও পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর লি ওই পুলিশ স্টেশনে চলে আসলে একটা পুলিশ তাকে বলে, তোমার প্রতিবেশী সানকির কাছ থেকে নিজের স্ত্রীকে বাঁচিয়ে রাখো। সানকি কিন্তু একটা মারাত্মক লেভেলের প্লেবয়, আর সে যে কোনো মেয়েকে মুহূর্তের মধ্যে তার প্রেমের জালে ফাঁসিয়ে নেয়। তবে এটা তো লির কাছে বড় খুশি সংবাদ, কারণ সে মনে মনে তো চায় তার স্ত্রী তার থেকে যে কোনো মূল্যে দূরে সরে যায়। তো যাই হোক, অবশেষে লি হয়তো একটা রাস্তা খুঁজে পেল। সে পরিকল্পনা করে এই শানকিকে বলবে তার স্ত্রীকে তার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে অনেক দূর করে দিতে। তাই লি একদিন শানকির সাথে দেখা করে তাকে তার বউ মানে জাংয়ের সাথে প্রেম করতে বলে, কিন্তু শানকি মানা করে দেয় আর বলে, দেখো আমি কারো মনে কষ্ট দেই না, আমি যখন ওকে ছেড়ে দেবো সে অনেক কষ্ট পাবে। লি বলে, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে অনেক টাকা দেব। তো শানকি রাজি হয়ে যায় এবং সে বলে, ঠিক আছে, তবে এটার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। তুমি তোমার স্ত্রীকে যে কোনো একটা জবে বা চাকরিতে ঢুকে দাও, যাতে ও বেশিরভাগ টাইম বাইরে থাকে, বাকিটা আমি সামলে নেব। তো শানকির কথা মতো লি জাংকে সেই রেডিও স্টেশনে জবের জন্য নিয়ে যায়, যেখানে তার বন্ধু জব করে। তো এখানে জাং ইন্টারভিউয়ারকে বলে, আমাকে 3 গুণ স্যালারি দিতে হবে। তো তখন লির যে বান্ধবী ছিল সং, সে এটা শুনে তো পুরো শকড হয়ে যায় এবং লিকে কল করে বলে, তোর বউ তো 3 গুণ স্যালারি চাইছে। তখন লি তাকে বলে, যেভাবেই হোক আমার বউকে জবটা দিয়ে দাও, স্যালারি আমি নিজের পকেট থেকে দেব। তো যাই হোক, ওখানে জাংয়ের জব হয়ে যায়। তো পরের দিন জাংয়ের জবের সেলিব্রেশন করার জন্য লি জাংকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। তো লি এর পর খাবার আনতে গেলে তখনই আমাদের প্লেবয় সানকি জাংয়ের কাছে চলে আসে এবং তাকে একটা ফুল দেয়। জাং তো এবার খুব খুশি হয়ে যায় এবং মুচকি হাসতে থাকে এবং তখনই সানকির উপর বেশ ইমপ্রেস হয়ে যায়। আর এর পরের দিন সানকি লিকে কল দিয়ে বলে, ভাই তোর বউ কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, তাই আমার কিন্তু ডাবল টাকা লাগবে। তবে লি তারপরও রাজি হয়ে যায়। তো এরপর থেকে সানকি বারবার জাংয়ের সামনে দিয়ে যাওয়া আসা শুরু করে, কিন্তু জাং তার প্রতি কোনো ইন্টারেস্টই দেখায় না। তাই শানকি আবার লির কাছে গিয়ে জাংয়ের সব ডিটেলস জেনে নেয়। আর কথা শেষে লি শানকিকে একটা শর্ত দেয় আর বলে, জাংয়ের সাথে যা ইচ্ছে করা যাবে, কিন্তু কোনোভাবে ফিজিক্যাল রিলেশন করা যাবে না। তো সবকিছু জানার পর শানকি তার প্ল্যান বানিয়ে নেয় আর পরের দিন সে জাংয়ের সামনে একটা বক্সে করে অনেকগুলো নতুন প্লেট ফেলে দিতে যায়। ঠিক তখন জাং এসে তাকে থামায় এবং বলে, প্লেটগুলো তো ভালো, এগুলো কেন ফেলে দিচ্ছ? তো ওখান থেকে তারা কথাবার্তা শুরু করে। এমনকি এরপর শানকি তাকে তার বাসায় নিয়ে যায়। তারা সেখানে সানকি আর তার সাথে ইমোশনাল কথাবার্তা বলে, একসাথে কফি খায়। আর এভাবে সানকি মাঝে মাঝে জাংকিকে তার বাসায় নিয়ে কফি খাইয়ে গল্প করতে থাকে। আর এতে ধীরে ধীরে জাংয়ের ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। জাংও আগের মতো হুটহাট রাগ করে না, তাই সবাই ওকে এখন অনেক পছন্দ করছে। তো এর পরে আমরা দেখতে পাই প্রতিদিনই সানকি এখন জাংকে অফিসে পৌঁছে দিত এবং নিতে আসতো, মানে তারা অলরেডি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে। তো যাই হোক, একদিন সানকি জাংকে রোমান্টিক কথা বলতে থাকে। আর সে যত রোমান্টিক কথা বলছিল জাং তত সুরে খুশি হচ্ছিল, কারণ ওর হাজব্যান্ড মানে লি তো ওর দিকে ফিরেও তাকায় না, মানে তাদের 8 বছরের পুরনো সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এরপর বাড়ি আসার পরে জাংকে খুব হাসি খুশি দেখে লি ভাবতে থাকে, শানকি এমন কি করে দিল যে আমার স্ত্রী এত হাসি খুশি হয়ে গেছে। তো পরের দিন লি তাদের দুজনের পিছু নেয় আর শানকিকে জাংয়ের অনেক কাছে দেখে সেখানে গিয়ে শানকিকে মারতে থাকে, বলে, তোকে তো আমি আমার বউয়ের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিলাম। আর শানকি তখন বলে, আরে ভাই, আমার কাজ তো প্রায় হয়ে যাচ্ছিল, তুই ভয় পাস না, আর তুই তো তোর বউকে ছেড়ে দিবি, তাহলে তোর প্রবলেম কি? যাই হোক, দেখা যায় সেদিন রাতেও জাংয়ের অনেক মন ভালো আর সে লিকে ভালো ভালো খাবার দিচ্ছিল। তো এই ভাব দেখে লি তো অবাক হয়ে যায় আর ভাবে শানকি তো তার বউকে পুরাই চেঞ্জ করে দিয়েছে। আর এদিকে জাং লিকে বলে, দেখো, আমরা যখন প্রেম করেছি তখন কত সুখে ছিলাম, চলো সেই পুরনো দিনগুলোকে আবার মনে করি। তো তখন আবার লির মনে একটু রোমান্টিকতা জাগে এবং ওরা কিস করে। আর এরপর যখন তারা আরো ক্লোজ হবে ঠিক তখনই জাংয়ের মোবাইলে সানকির কল আসে। তো জাংকি তখন লিকে এই অবস্থায় রেখে একটা জরুরি কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু লির এখানে খুব খারাপ লাগে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি জাং তার অফিসের কাজের জন্য একটা শহরে যাবে, আর ওই শহরটা ছিল এই শহর থেকে অনেক দূরে। তবে যাওয়ার আগে সে লিকে বলে, যেহেতু আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না, আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমরা খুব দ্রুতই ডিভোর্স নিয়ে নেব। আর এই কথা বলে জাং একটা গাড়িতে উঠে চলে যায়। তারপর লি শানকির সাথে দেখা করতে যায় এবং ওকে ধন্যবাদ জানায় আর বলে, খুব ভালো কাজ করেছো, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো ওদিকে আমরা দেখি জাং শিওর শহরে গিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে লিও এখানে একা থাকে। তো কিছুদিন এভাবে কাটার পর হঠাৎ লি জাংয়ের কথা খুব মনে পড়তে থাকে, বিশেষ করে সে যখন খাবার খেতে যায়, কারণ জাং তাকে অনেক মজার মজার খাবার বানিয়ে দিত। আর এরই মধ্যে একদিন হঠাৎ করে জাং নতুন একটা গাড়ি নিয়ে লির কাছে আসে। তো লিও অবাক হয়ে যায়
আর গাড়ি দেখে বলে, নতুন গাড়িও কিনে ফেলেছ আমাকে না জানিয়ে। তো জাং এখানে কিছু বলে না, শুধু বলে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। আর লিকে খাবারগুলো দিয়ে জড়িয়ে ধরে বলে, আমি এখন তোমার জন্য আর কোনো কিছু ফিল করি না, অন্য কারোর জন্য ফিল করি। তো এটা বলে জাং সাংকির সাথে দেখা করতে চলে যায়। আর সে সাংকিকে বলে, আসলে আমরা অনেক চেষ্টা করেছি বেবির জন্য, কিন্তু আমাদের বেবি হয়নি, তাই আমরা চেষ্টা করাই বন্ধ করে দিয়েছি। আর এদিকে লি তখন সানকিকে অনেক কল করছিল, কিন্তু সানকি তো আর কল ধরছে না। আর লি এদিকে দুঃখে ড্রিঙ্কস করার জন্য বোতল নেয়। আর এখানে সে তার বইয়ের কিছু পুরনো নোটস পায়, যেখানে লেখা ছিল, আমি একসময় একা ছিলাম, আমার অনেক ডিপ্রেস লাগতো, তার জন্য আমি ড্রিঙ্কস করি মাঝে মাঝে। সেখানে আরেকটা কাগজে লেখা ছিল, আমাকে হসপিটালে গিয়ে চেক করতে হবে আমাদের বেবি হচ্ছে না কেন, কিন্তু আমাদের বেবি থাক বা না থাক, আমার হাজব্যান্ড আগের মতো আমাকে কেন ভালোবাসে না। মানে এরকম অনেক ইমোশনাল কথা সেখানে লেখা ছিল আর কি, যেগুলো পড়ে লি সাথে সাথে জাংয়ের কাছে চলে যায়। আর সে গিয়ে দেখতে পায় জাং আর শানকি রাস্তায় হাঁটছে। আর শানকিকে তখন জাং বলে, আমি তোমাকে নিয়ে অনেক রোমান্টিক স্বপ্ন দেখি। এরপর তারা যখন কিস করতে যাবে ঠিক তখনই লি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তখন লির মনে হচ্ছিল সাংকিকে গাড়ি দিয়ে মেরে একেবারে উড়িয়ে দেবে, কিন্তু সাংকির একদম কাছাকাছি গিয়ে জেলে যেতে হবে সেইভাবে গাড়ি থামিয়ে দেয়। আর তারপর সানকির সাথে মারামারি শুরু করে দেয়। লি তখন বলে, আমি আমার স্ত্রীকে আবার ফিরে পেতে চাই। সানকিও তখন পাল্টা মারামারি করে এবং বলে, জাং এখন আর আগের মতো ঝগড়া করে না, অনেক ভালো হয়ে গিয়েছে, আর এটা আমার ক্রেডিট, আমি ওকে এরকম করেছি, আর আমি ওকে এখন ভালোবেসে ফেলেছি। তো লি তখন অনেক রেগে যায় এবং ওদের মধ্যে বেশ মারামারি হয়। তো এরপর লি তার স্ত্রীকে বোঝানোর জন্য বাসায় যায়, কিন্তু বাসায় গিয়ে দেখে যে জাং এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছে যে কোনো কথা বলার মতো অবস্থাতে নেই। এরপর জাং লিকে ইগনোর করে তার রুমে চলে যায়। তো যাই হোক, পরদিন দেখা যায় লি অফিসে বসে অনেক চিন্তা করছে, কারণ শানকি ওর বাড়ির পাশের একটা বাসায় রুম ভাড়া নিয়েছে, আর যে কোনো সময় সুযোগ পেলে সে শানকির সাথে উল্টাপাল্টা কিছু করবে। আর এরপর বাইরে একদিন লি দেখে যে একটা মেয়ে শানকির পুরনো বাসার সামনে দাঁড়িয়ে কান্না করছে। লি মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন? তো সবকিছু শুনে বুঝতে পারে যে এই মেয়েটা হলো শানকির এক্স গার্লফ্রেন্ড। তাই লি এবার বদলা নেওয়ার জন্য ওই মেয়েটিকে শানকির ঠিকানা বলে দেয়, যাতে মেয়েটি ওখানে গিয়ে ওকে বিরক্ত করে। আর এদিকে দেখা যায় জাং যে রেডিওতে চাকরি করে, সেখানে তাকে একটা নামকরা প্লে বয়ের ইন্টারভিউ নিতে হবে। আর ওই প্লে বয় নাকি হাজারো মেয়ের মন ভেঙেছে, আর এই শহরে অনেক মেয়েরাই তার জন্য পাগল। তো জাং যখন সেই প্লে বয়ের ইন্টারভিউ নিতে যায়, তখন ওর হুঁশ সরে যায়। ওই প্লে বয় আর কেউ নয়, স্বয়ং শানকি। কিন্তু ইন্টারভিউ তো নিতেই হবে, এটা তো জব। আর শানকিও তো অনেক পুরনো খেলোয়াড়, তাই সে জাংয়ের মন রক্ষা করার জন্য বলতে থাকে যে, আমার লাইফে আমি অনেক মেয়েদের সাথে রিলেশনে ছিলাম, অনেকের সাথে থেকেছি, অনেকের কাছ থেকে আলাদা হয়েছি, কিন্তু কারো মন ভাঙেনি। অবশেষে আমার লাইফে একটা মেয়ে আসলো, সে আমাকে ভালোবাসতে শিখালো। এখন আমি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে কল্পনা করতে পারি না। আমি যদি তাকে না পাই, হয়তো আমাকে মারা যেতে হবে। তো এইরকম ইমোশনাল কথা শুনে জাং কান্না করতে শুরু করে দেয়। আর এগুলো দেখে লির যে বান্ধবী ওই অফিসে চাকরি করত, সে তখনই লিকে কল দিয়ে ইন্টারভিউয়ের সমস্ত ঘটনা বলে দেয়। সবকিছু শুনে লি তখন পাগল হয়ে যায় এবং ভাবতে থাকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তাই সে জাংয়ের কাছে গিয়ে সব সত্য কথা বলে দেয়। সে বলে, তুমি যে সাংকিকে ভালোবাসো সে একটা প্লে বয়, আমি নিজে ওকে টাকা দিয়েছি তোমাকে ইমপ্রেস করার জন্য। তো এইসব কথা শুনে জাং চিৎকার করে কান্না করতে থাকে। সে কখনোই ভাবতে পারে না তার স্বামী তার থেকে মুক্তি পাওয়ার জন্য এতটা নিচে নেমে যেতে পারে। আর এর পরের দিন আমরা দেখি জাং অফিসে যায় এবং রেডিওতে গিয়ে অ্যানাউন্স করে যে, আমি এই জব ছেড়ে চলে যাচ্ছি। আর একটা স্টোরি বলে যে কিভাবে একটা লুজার লোক তার স্ত্রীকে সিরিয়াস করার জন্য অন্য একটা লোককে ভাড়া করেছিল। অর্থাৎ এখানে সে তার নিজের গল্পটা সবাইকে বলছে। তো এরপর জাং ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং লিয়ের সাথে ডিভোর্সের কথা বলে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে। আর তখন সে দেখে যে সানকি সমুদ্রের পাড়ে সুইসাইড করতে যাচ্ছে। তো জাং তখন পুলিশে কল করে, আর পুলিশ আবারও এসে ওদের দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে যায়। তো গাড়িতে যাওয়ার সময় জাং সানকিকে বলে, দেখো আমি তোমাকে অনেক পছন্দ করি, আমাদের সম্পর্ক কি এর চেয়ে আরও এগোতে পারে না? তো এরপর ওরা দুজন পুলিশ স্টেশনে পৌঁছায় আর লিও সেখানে চলে আসে। তখন জাং লিকে বলে, তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে এখানে কি করছো? আর এটা বলে জাং সেখান থেকে চলে যায়। আর পরদিন আমরা দেখি লি তার স্ত্রীর ব্যাগগুলো গোছাতে সাহায্য করছে, মানে তার স্ত্রী আজকে তার কাছ থেকে চিরদিনের জন্য চলে যাবে। তো ওই রাতে তারা একসাথে ঘুমায়। কিন্তু পরদিন সকালে উঠে লি জাংকে দেখতে পায় না, অর্থাৎ লি ঘুম থেকে ওঠার আগেই জাং চলে গিয়েছে। তো এইভাবে 1 মাস কেটে যায়। আর 1 মাস পরে আমরা দেখতে পাই তারা দুজনে ডিভোর্সের জন্য আদালতে গিয়েছে। তো লি তখন জাংকে বলে, আচ্ছা সানকি যখন তোমাকে প্রথমবার ফুল দিয়েছিল তখন তুমি হেসেছিলে কেন? জাং বলে, আসলে আমার তখন আমাদের সেই প্রেমের দিনগুলোর কথা মনে পড়েছিল, যখন তুমি আমাকে ফুল দিতে, যেটা আমি গত 7 বছর ধরে মিস করছিলাম। তো তখনই লাঞ্চ ব্রেকের সময় হলে সব উকিলের লাঞ্চ করতে চলে যায়। তো তারা দুজনও তখন লাঞ্চ করতে যায়। আর সেখানে জাং আগে যেমন ঝগড়াঝাটি করত, লি ঠিক সেরকম করে ঝগড়াঝাটি শুরু করে। এমনকি ওয়েটারের সাথে শুধু শুধু খাবার নিয়ে কমপ্লেন করে। জাং তখন তাকে বলে, কারোর সাথে এইভাবে কথা বলা উচিত নয়। এটা শুনে লি বলে, তুমিও তো আগে এরকম করতে, ভুলে গিয়েছো?
জাং তখন বলে, আমি ভেতর থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম মানুষের কটু কথা শুনতে শুনতে। আর তুমিও তো কখনো আমার পাশে দাঁড়াওনি, তুমিও তো কখনো আমার মনের কথা বুঝতে চাওনি। আর ঠিক তখনই আবার ভূমিকম্প হয়। তো তারা দুজনেই আবার টেবিলের নিচে চলে আসে, যেভাবে তারা জাপানে ওই দিন প্রথমবার টেবিলের নিচে একসাথে গিয়েছিল। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উকিল এসে লি আর জাং এর নাম ধরে ডাকছে, কিন্তু ওরা সেখানে ছিল না। মানে সেই পুরনো প্রেমিক প্রেমিকা আবারও পালিয়ে গিয়েছে। হয়তোবা তারা ডিভোর্স না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও নতুন করে সংসার করার উদ্দেশ্যে দূরে কোথাও চলে গিয়েছে। আর এদিকে আমাদের দেখানো হয় সাংকি সেই রেডিও স্টেশনে এখন জাং এর জায়গায় কাজ করছে, আর সে বর্তমানে মানুষকে প্রেম ভালোবাসার বিষয়ে অ্যাডভাইস দেয়। তো এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।